এদিকে আজকের সবচেয়ে বড় খবর, সফল আলোচনা শেষে যে সিদ্ধান্ত, 5 দশক ধরে জব্দ থাকা অর্থ ছাড় পাচ্ছে ইরান, উঠল তেল রপ্তানির নিষেধাজ্ঞা। এই নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানের তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর অর্থ ছাড়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় 5 দশক ধরে তেহরানের জব্দ থাকা $12 বিলিয়ন মুক্ত করা হবে। গঠন করা হয়েছে 4টি ওয়ার্কিং গ্রুপ। সুইজারল্যান্ডের সদ্য শেষ হওয়া যুক্তরাষ্ট্র ইরান কারিগরি প্রতিনিধি দলের আলোচনায় এসেছে এই সিদ্ধান্ত। এদিকে ট্রাম্পের পথের কাটা বিবি নেতানিয়াহু। যুদ্ধ বন্ধ করতে চান ট্রাম্প, নারাজ ইসরায়েল। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যে দুই নেতাকে সবচেয়ে শক্তিশালী জুটি বলা হতো, আজ তারাই যেন মুখোমুখি অবস্থানে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি ইরানের সঙ্গে যুদ্ধ থামিয়ে দ্রুত একটি রাজনৈতিক সমঝোতা চান। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি বলছেন ইরানের হুমকি এখনো শেষ হয়নি। প্রশ্ন উঠছে, ইরানের সঙ্গে আমেরিকার শান্তি চুক্তির সবচেয়ে বড় বাধা কি এখন ইসরায়েল? আর এই দ্বন্দ্ব কি শুধু নিরাপত্তার জন্য, নাকি এর পেছনে রয়েছে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ? এদিকে ট্রাম্পের আত্মসমর্পণ, মানচিত্র থেকে হারিয়ে যাবে ইসরায়েল জানালো ইরান। ট্রাম্পের চূড়ান্ত পরাজয় হিসাবে দেখছেন বিশ্লেষকরা। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের মরুভূমির বুকে 3.5 মাস ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ কি তবে শেষের পথে? ওয়াশিংটন থেকে তেহরান, চারপাশে এখন একটাই গুঞ্জন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ ইলেকট্রনিক মাধ্যমে একটি যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছেন বলে জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভাতে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের উপস্থিতিতে এই চুক্তির আনুষ্ঠানিক রূপ দেওয়া হবে। তবে ট্রাম্প প্রশাসন এটিকে নিজেদের বিশাল ঐতিহাসিক বিজয় বলে দাবি করলেও খোদ মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ও আন্তর্জাতিক বিশ্লেষকদের মনে উঠছে এক বিরাট প্রশ্ন, আমেরিকা আসলে এই যুদ্ধ থেকে কি পেল? এদিকে আমেরিকার হুমকি গণিনা ইরানের কড়া বার্তা, হুমকি দিলে জবাব পাবেন, তেহরানের আগুন ঝরা বার্তা। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আমেরিকার হুমকি গুনিনা, ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিল ইরান। তেহরান থেকে ভেসে এলো আগুন ঝরা বার্তা, হুমকি দিলে জবাব পাবেন। মধ্যপ্রাচ্যের বাতাসে কি আবারও যুদ্ধের গন্ধ, নাকি নতুন কোনো ক্ষমতার খেলা? সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সমঝোতার পথ খুঁজছেন, ঠিক তখনই পরিস্থিতি আরো জটিল করে দেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়ে দেন, ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে আমেরিকা চুপ করে বসে থাকবে না, প্রয়োজনে কঠোর সামরিক পদক্ষেপ নেবে। ট্রাম্পের এই বক্তব্য প্রকাশ্যে আসার পরই বদলে যায় আলোচনার পরিবেশ। ইরানি প্রতিনিধিরা ক্ষুব্ধ, কূটনৈতিক মহলে শুরু হয় তীব্র আলোচনা। এদিকে এবার নতুন বিশ্বযুদ্ধের ডাক দিলেন কিম জং উন। পরমাণু যুদ্ধ কি তবে আসন্ন? এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আন্তর্জাতিক ভূরাজনীতির উত্তপ্ত ময়দানে আবারও নতুন করে উদ্বেগের কালো মেঘ জমা হয়েছে। উত্তর কোরিয়ার সর্বময় ক্ষমতার অধিকারী কিম জং উন তার দেশের সামরিক সক্ষমতা আরও বহুগুণ বাড়িয়ে তোলার ঘোষণা দিয়ে পুরো বিশ্বকে যেন ফের চমকে দিলেন। মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে যে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে এবং পারমাণবিক শক্তির মহড়াকে আরও শক্তিশালী করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ পিয়ংইয়ং। দীর্ঘদিন ধরেই উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যকার সম্পর্কের টানাপোড়েন চরমে, কিন্তু বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে কিম জং উনের এই নতুন ঘোষণা আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। এদিকে এবার ভারতের বিরুদ্ধে যে কারণে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ভারত আর পাকিস্তানের মধ্যকার শত্রুভাবাপন্ন সম্পর্ক বহুকাল আগে, যুগ থেকে যুগে, প্রজন্ম থেকে প্রজন্ম তাদের বৈরিতা যেন দিনকে দিন বেড়েই চলেছে। কখনো কাশ্মীর ইস্যু, কখনো বা সীমান্তের কাঁটাতার নিয়ে এই দুই দেশের মধ্যে সংঘটিত হয়েছে তুমুল অস্ত্রের লড়াই। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। তাদের এই প্রচলিত যুদ্ধের ধারাবাহিকতাকে ধরে রেখে আবারও দু দেশের মধ্যে দেখা দিয়েছে উত্তপ্ত পরিস্থিতি। তবে এবার দু দেশের বৈরিতার কেন্দ্রবিন্দু সম্পূর্ণ এক ভিন্ন ইস্যুকে ঘিরে, যা দুই পারমাণবিক ক্ষমতাধর দেশকে ঠেলে দিচ্ছে এক ভয়াবহ সংঘাতের দিকে। এদিকে ড্রেসিং রুমে রহস্যময় চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান। কি লেখা আছে তাতে? এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। বিশ্বকাপের মাঠে শুধু গোল আর জয়ের গল্প নয়, থাকে আবেগ, কৃতজ্ঞতার লড়াইয়ের আখ্যান। যুক্তরাষ্ট্রের স্বেচ্ছাচারিতা, ফিফার দ্বিচারিতার নানা শঙ্কা সংশয় পেরিয়ে চোখে চোখ রেখে লড়াই করে যাচ্ছে ইরান। যুক্তরাষ্ট্র ছাড়ার আগে নিজেদের ছাপও রেখে গেছেন ড্রেসিং রুমে, ছোট্ট চিরকুটে বার্তাও দিয়েছেন মেহেদী তারেমিরা। প্রশ্ন হচ্ছে, কি রয়েছে সেই বার্তায়? মুখে সাত দিয়ে আলোচনা, কিন্তু মনে চরম অবিশ্বাস। দুইবার আকস্মিক হামলার ক্ষত নিয়ে এবার যুক্তরাষ্ট্রের মুখোমুখি ইরান। এই রুদ্ধতার আলোচনার নেপথ্যে চীন আর কাতারের ভূমিকা কি বদলে দেবে পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যে কোনো সম্ভাব্য হুমকির জবাব দিতে ইরান প্রস্তুত। যুদ্ধবিরতি এখন একটা হয়েছে, এখন আপাতত তারা বন্ধ করছে, কিন্তু এটা কেউ মনে করছে না যে খুব স্থায়ী কোনো কিছু হলো। এই অনিশ্চয়তাগুলো কাটতে সময় লাগবে। নির্ভর করবে যে আমেরিকা
কত শক্ত অবস্থান নেয়। যুক্তরাষ্ট্র ইরান উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সরাসরি বৈঠকের একদিন পরেই শেষ হলো দুদেশের কারিগরি দলের বৈঠক। সফলভাবেই শেষ হয়েছে আলোচনা, দাবি উভয় পক্ষের। পরবর্তী ধাপের আলোচনা কবে জানায়নি কোনো পক্ষ, তবে নিশ্চিত করেছে দ্বিতীয় রাউন্ডেও অংশ নেবেন উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। থাকবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট, ইরানের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী। কারিগরি দলের আলোচনায় 4টি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে, যারা নিষেধাজ্ঞা প্রত্যাহার, পারমাণবিক কার্যক্রম পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের বিষয়গুলো দেখভাল করবে। প্রধান আলোচক ও ইরানের পার্লামেন্ট স্পিকার বাখের কালিভাভ জানিয়েছেন, হরমুজ প্রণালী কখনোই আর যুদ্ধপূর্ব অবস্থানে ফিরবে না। এখন থেকে আইন মেনে এটি নিয়ন্ত্রণ করবে তেহরান। হরমুজ প্রণালীতে হটলাইন ও সেন্টার স্থাপন সহ সমন্বয়ের বিষয়ে সম্মত হয়েছি। এর ফলে চলাচলকারী জাহাজগুলো আরো নিরাপদে ও দক্ষতার সাথে পারাপার হতে পারবে। অবশ্যই আমরা আন্তর্জাতিক আইন সম্পূর্ণরূপে মেনে চলব। আশাব্যঞ্জক কথার পাশাপাশি হুঁশিয়ারিও দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, ইরান শর্ত মেনে না চললে যা করার তাই করবে যুক্তরাষ্ট্র। এর আগে ইরানের তেল রফতানির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঐতিহাসিক ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। সিদ্ধান্ত নেয় জব্দকৃত $12 বিলিয়ন সম্পদ মুক্ত করারও। এদিকে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল কিছু পণ্য বিক্রিতে 60 দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিল করেছে মার্কিন ট্রেজারি বিভাগ। ইস্যু করা হবে নতুন লাইসেন্স। কড়াকড়ি উঠে যাওয়ায় এক সপ্তাহে প্রায় 4 কোটি ব্যারেল তেল রফতানি করেছে তেহরান। আমেরিকার হুমকি গুনি না, ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিল ইরান। তেহরান থেকে ভেসে এলো আগুন ঝরা বার্তা, হুমকি দিলে জবাব পাবেন। মধ্যপ্রাচ্যের বাতাসে কি আবারও যুদ্ধের গন্ধ, নাকি নতুন কোনো ক্ষমতার খেলা? সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সমঝোতার পথ খুঁজছেন, ঠিক তখনই পরিস্থিতি আরো জটিল করে দেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়ে দেন, ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে আমেরিকা চুপ করে বসে থাকবে না, প্রয়োজনে কঠোর সামরিক পদক্ষেপ নেবে। ট্রাম্পের এই বক্তব্য প্রকাশ্যে আসার পরই বদলে যায় আলোচনার পরিবেশ। ইরানি প্রতিনিধিরা ক্ষুব্ধ, কূটনৈতিক মহলে শুরু হয় তীব্র আলোচনা। হরমুজ প্রণালী শুধু একটি জলপথ নয়, বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন কোটি কোটি ডলারের তেল ও গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়। এ পথের সংঘাত মানেই বিশ্ববাজারে নতুন ঝড়, যার কেন্দ্রবিন্দুতে এখন ইরান, যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইরানের পার্লামেন্ট স্পিকার এবং প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ ট্রাম্পকে কড়া জবাব দিয়েছেন। তিনি বলেন, আমরা আমেরিকার হুমকিকে কোনো গুরুত্বই দিই না, আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত। গালিবাফের এই বক্তব্য মুহূর্তেই আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়ে ওঠে। কূটনৈতিক টেবিলে তখন উত্তেজনা চরমে পৌঁছায়। তেহরান আসলে বুঝিয়ে দিতে চেয়েছে, চাপ সৃষ্টি করে ইরানকে নতি স্বীকার করানো যাবে না। এদিকে আলোচনার মূল বিষয়গুলো কম গুরুত্বপূর্ণ নয়। যুদ্ধবিরতির কার্যকারিতা, লেবানন পরিস্থিতির নিয়ন্ত্রণ, হরমুজে নৌ চলাচল নিশ্চিত আর নিষেধাজ্ঞা শিথিল করা। তবে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিশ্বাসের সংকট। ওয়াশিংটন বলছে এক কথা, তেহরান বলছে আরেক কথা, আর মাঠের বাস্তবতা বলছে সম্পূর্ণ ভিন্ন গল্প। ট্রাম্পের মন্তব্যের পর প্রথম দফার আলোচনা প্রত্যাশার চেয়ে দ্রুত শেষ হয়ে যায়। এক পর্যায়ে আলোচনায় ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। তখন মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতারকে সক্রিয় হতে হয়। প্রশ্ন হলো, এত উত্তেজনার পরও কি দুপক্ষ চূড়ান্ত সমঝোতার দিকে এগোতে পারবে, নাকি হরমুজ, লেবানন আর আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বিরোধ আবারও সংঘাতের আগুন জ্বালাবে? কূটনীতির মঞ্চের সামনে সবার হাসি মুখের আড়ালে চলছে শক্তির হিসাব, আর সেই হিসাবের ফলাফলই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্য শান্তির দিকে যাচ্ছে নাকি নতুন সংকটের দিকে। মধ্যপ্রাচ্যের মরুভূমির বুকে 3.5 মাস ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ কি তবে শেষের পথে? ওয়াশিংটন থেকে তেহরান, চারপাশে এখন একটাই গুঞ্জন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ ইলেকট্রনিক মাধ্যমে একটি যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছেন বলে জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভাতে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের উপস্থিতিতে এই চুক্তির আনুষ্ঠানিক রূপ দেওয়া হবে। তবে ট্রাম্প প্রশাসন এটিকে নিজেদের বিশাল ঐতিহাসিক বিজয় বলে দাবি করলেও খোদ মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ও আন্তর্জাতিক বিশ্লেষকদের মনে উঠছে এক বিরাট প্রশ্ন, আমেরিকা আসলে এই যুদ্ধ থেকে কি পেল? ফিরে যাওয়া যাক গত 28 ফেব্রুয়ারির সেই কাল রাত্রিতে। মার্কিন ও ইসরায়েলি যুদ্ধবিমান যখন একযোগে ইরানের আকাশসীমা কাঁপিয়ে বোমা বর্ষণ শুরু করে, তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে ছিল হুঙ্কার। হোয়াইট হাউস থেকে ঘোষণা করা হয়েছিল অত্যন্ত উচ্চাভিলাষী এবং সুনির্দিষ্ট কিছু সামরিক লক্ষ্য। ট্রাম্পের সাফ কথা ছিল, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করা হবে, গুড়িয়ে দেওয়া হবে তাদের প্রতিরক্ষা শিল্প, চিরতরে বন্ধ করা হবে পারমাণবিক অস্ত্র অর্জনের পথ, এবং সবচেয়ে বড় কথা, আয়াতুল্লাহদের শাসনতন্ত্রের পতন ঘটিয়ে তেহরানের মসনদে বসানো হবে নতুন সরকার। ট্রাম্প হুঙ্কার দিয়ে বলেছিলেন, ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া এই যুদ্ধ থামাবে না। কিন্তু 3.5 মাস পর যুদ্ধক্ষেত্রের বাস্তব চিত্র এবং ট্রাম্পের যুদ্ধবিরতির তাড়াহুড়ো সম্পূর্ণ ভিন্ন এক গল্প বলছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, তারা ইরানের 161টি নৌযান ধ্বংস করেছে, 82% আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকেজো করেছে এবং বিপুল পরিমাণ ড্রোন ও মিসাইল আটকে দিয়েছে। কিন্তু এই রণকৌশলগত সাফল্যের পরও খোদ মার্কিন জেনারেলরাই স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে ইরানের সামরিক মেরুদণ্ড পুরোপুরি ভাঙা যায়নি, যার অকাট্য প্রমাণ মিলেছে চলতি জুনের শুরুতেই, যখন মার্কিন মিত্র কুয়েত, বাহরাইন এবং খোদ ইসরায়েলের উপর নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরান বুঝিয়ে দিয়েছে তারা এখনো ফুরিয়ে যায়নি। একইভাবে ব্যর্থতার খাতায় নাম লিখিয়েছে ট্রাম্পের প্রক্সি দমনের নীতিও। হামাস ও হিজবুল্লাহর শীর্ষ নেতাদের হারিয়েও ইরান তাদের ছায়াগোষ্ঠীগুলোর উপর থেকে সমর্থন প্রত্যাহার করেনি, বরং হিজবুল্লাহর পাল্টা রকেট হামলায় ইসরায়েল ও লেবানন সীমান্তে এক রক্তক্ষয়ী পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যে হিজবুল্লাহকে নিশ্চিহ্ন করার পণ করেছিলেন ট্রাম্প, এখন যুদ্ধবিরতির টেবিলে এসে সেই হিজবুল্লাহকে তিনি স্রেফে
একটি সামান্য উপদ্রব বলে উড়িয়ে দিচ্ছেন। এমনকি ইসরায়েলের বদলে সিরিয়ার নতুন নেতাকে হিজবুল্লাহর দমনে অদ্ভুত পরামর্শ দিয়ে ট্রাম্প মূলত নিজের আগের অবস্থান থেকে চরমভাবে পিছু হটেছেন। সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে। জুনের প্রথমার্ধে ইরানের ফোর্দো ও নাতানজের পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর ট্রাম্প দাবি করেছিলেন ইরানের ইউরেনিয়াম মজুদ সম্পূর্ণ নিশ্চিহ্ন। কিন্তু মার্কিন গোয়েন্দাদের গোপন নথিতে উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য। ইরানের পারমাণবিক সক্ষমতায় আসলে বড় কোনো পরিবর্তনই আসেনি। এখনো তেহরানের হাতে প্রায় 970 পাউন্ড উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা দিয়ে আগামী 1 বছরেরও কম সময়ে অন্তত 10টি পারমাণবিক বোমা বানানো সম্ভব। আর এই বিপুল পরিমাণ ইউরেনিয়াম হস্তান্তর নিয়ে প্রস্তাবিত চুক্তিতে কোনো স্পষ্ট ফয়সালাই করতে পারেনি ওয়াশিংটন। শাসনতন্ত্র পরিবর্তনের যে স্বপ্ন ট্রাম্প দেখেছিলেন মার্কিন হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর, তা আরও জটিল রূপ নেয়। খামেনির বিদায়ের পর তার ছেলে মোস্তফা খামেনি ক্ষমতা গ্রহণ করলে ইরানের কট্টরপন্থী গার্ডস আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। ফলে ট্রাম্পকে তার আগের সুর নরম করতে হয়েছে। যে ইরানি নেতৃত্বকে তিনি উগ্রপন্থী বলতেন, এখন নিজের ব্যর্থতা ঢাকতে তাদেরই যুক্তিবাদী ও চমৎকার বলে সার্টিফিকেট দিচ্ছেন ট্রাম্প। অথচ সেই নতুন নেতৃত্বই হুঙ্কার দিচ্ছে 2040 সালের মধ্যে ইসরায়েলের মানচিত্র মুছে ফেলার। যে দুই নেতাকে সবচেয়ে শক্তিশালী জুটি বলা হতো, আজ তারাই যেন মুখোমুখি অবস্থানে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি ইরানের সঙ্গে যুদ্ধ থামিয়ে দ্রুত একটি রাজনৈতিক সমঝোতা চান। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি বলছেন ইরানের হুমকি এখনো শেষ হয়নি। প্রশ্ন উঠছে, ইরানের সঙ্গে আমেরিকার শান্তি চুক্তির সবচেয়ে বড় বাধা কি এখন ইসরায়েল? আর এই দ্বন্দ্ব কি শুধু নিরাপত্তার জন্য, নাকি এর পেছনে রয়েছে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ? সম্প্রতি ট্রাম্প প্রশাসন ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক বা MOU স্বাক্ষরিত হয়েছে। কিন্তু এই চুক্তি প্রকাশের পর থেকেই ইসরায়েলে শুরু হয়েছে তীব্র অসন্তোষ। অনেক ইসরায়েলি রাজনীতিবিদ ও বিশ্লেষকের অভিযোগ, এই চুক্তি ইরানের মূল সামরিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে পুরোপুরি ধ্বংস করছে না, বরং তেহরানকে নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিচ্ছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রকাশ্যেই ইসরায়েলি সমালোচকদের সতর্ক করেন। তিনি বলেন, ট্রাম্পই এখন ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কার্যত একমাত্র শক্তিশালী মিত্র। এমন মন্তব্য ওয়াশিংটন ও তেল আবিবের সম্পর্কের টানাপোড়েনকে আরও স্পষ্ট করে দেয়। বিশ্লেষকদের মতে নেতানিয়াহুর সমস্যা শুধু ইরান নয়, বহু বছর ধরে তিনি নিজেকে এমন একজন নেতা হিসেবে তুলে ধরেছেন যিনি ইরানের বিরুদ্ধে সবচেয়ে কঠোর অবস্থান নিতে পারেন। কিন্তু যদি যুদ্ধ শেষ হয় আলোচনার মাধ্যমে, তাহলে ইসরায়েলের ভোটারদের একাংশ প্রশ্ন তুলতে পারেন, তাহলে এতদিনের কঠোর অবস্থানের ফল কি হলো? আর সেখানেই শুরু হচ্ছে নেতানিয়াহুর রাজনৈতিক সংকট। কারণ চলতি বছরের নির্বাচনের আগে তিনি এমন একটি পরিস্থিতিতে পড়েছেন যেখানে ট্রাম্পকে সরাসরি আক্রমণও করতে পারছেন না, আবার ট্রাম্পের চুক্তিকে পুরোপুরি সমর্থনও করতে পারছেন না। এদিকে ট্রাম্পের হিসাব ভিন্ন। মধ্যপ্রাচ্যে দীর্ঘ যুদ্ধ, তেলের দাম বৃদ্ধি এবং মার্কিন অর্থনীতির ওপর চাপ, এসব কারণে তিনি দ্রুত সংকট কমাতে চাইছেন। তাছাড়া আসন্ন নির্বাচনী বাস্তবতা ওয়াশিংটনের সিদ্ধান্তে বড় ভূমিকা রাখছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। এর মধ্যে লেবানন ইস্যু নতুন করে উত্তেজনা তৈরি করেছে। চুক্তির অংশ হিসেবে লেবাননে উত্তেজনা কমানোর চেষ্টা চলছে, কিন্তু নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন ইসরায়েল প্রয়োজন মনে করলে দক্ষিণ লেবাননে সামরিক অভিযান চালিয়ে যাবে। ফলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, ট্রাম্প কি তার শান্তি পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন, নাকি নেতানিয়াহুর কঠোর অবস্থান পুরো সমীকরণ বদলে দেবে? বাস্তবতা হলো, ইরান আমেরিকার সম্পর্কের ভবিষ্যৎ এখন শুধু ওয়াশিংটন আর তেহরানের হাতে নেই। এর একটি বড় অংশ নির্ভর করছে জেরুজালেমের সিদ্ধান্তের উপর। আর যদি এই দ্বন্দ্ব আরো গভীর হয়, তাহলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে দেখা যেতে পারে এক নতুন অধ্যায়, যেখানে ইরান নয় বরং ট্রাম্প ও নেতানিয়াহুর মত পার্থক্যই হয়ে উঠবে সবচেয়ে বড় খবর। শেষ পর্যন্ত কি শান্তি জিতবে, নাকি আবারও যুদ্ধের রাজনীতি সবকিছু বদলে দেবে? সেটাই এখন দেখার পালা। ভারত আর পাকিস্তানের মধ্যকার শত্রুভাবাপন্ন সম্পর্ক বহুকাল আগের। যুগ থেকে যুগে, প্রজন্ম থেকে প্রজন্ম তাদের বৈরিতা যেন দিনকে দিন বেড়েই চলেছে। কখনো কাশ্মীর ইস্যু, কখনো বা সীমান্তের কাঁটাতার নিয়ে এই দুই দেশের মধ্যে সংঘটিত হয়েছে তুমুল অস্ত্রের লড়াই। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। তাদের এই প্রচলিত যুদ্ধের ধারাবাহিকতাকে ধরে রেখে আবারও দু দেশের মধ্যে দেখা দিয়েছে উত্তপ্ত পরিস্থিতি। তবে এবার দু দেশের বৈরিতার কেন্দ্রবিন্দু সম্পূর্ণ এক ভিন্ন ইস্যুকে ঘিরে, যা দুই পারমাণবিক ক্ষমতাধর দেশকে ঠেলে দিচ্ছে এক ভয়াবহ সংঘাতের দিকে। মূলত জম্মু কাশ্মীরের পাহেলগামে এক রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলায় 26 জন নিহতের ঘটনাকে কেন্দ্র করে এই নতুন সংকটের শুরু। সীমান্ত পারের সন্ত্রাসবাদকে দায়ী করে সম্প্রতি দীর্ঘ 6 দশকের ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। ভারতের স্পষ্ট বার্তা, সন্ত্রাসী নেটওয়ার্ক পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত বদলাবে না এই সিদ্ধান্ত। আর তাতেই ফঁসে উঠেছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পানি তাদের জাতীয় নিরাপত্তারই অংশ। ভারতের কোনো চালের কারণে যদি তাদের পানি নিরাপত্তা হুমকিতে পড়ে, তবে কোনো রকম দ্বিধা ছাড়াই সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে পাকিস্তান। এই গরম গরম রাজনৈতিক বিবৃতির আড়ালে রয়েছে এক নির্মম বাস্তবতার গল্প। একদিকে ভারতের 2028 সালের মধ্যে পানি বন্ধের একটি ইঙ্গিত, অন্যদিকে পাকিস্তানের নিজেদের ভেতরের পানি ব্যবস্থাপনার চরম ধস। দেশটির সিন্ধু ও বেলুচিস্তান প্রদেশের প্রায় 1/3 মানুষ বর্তমানে তীব্র জলকষ্টে ভুগছেন। সরকারি তথ্য অনুযায়ী সিন্ধু প্রদেশের প্রধান প্রধান খালগুলোতে পানির ঘাটতি ইতোমধ্যে 80% ছাড়িয়ে গেছে। এদিকে সুক্কর ব্যারাজের আশঙ্কাজনক নিম্নমুখী পানির স্তর এখন স্থানীয় কৃষি আর অর্থনীতি যেন ধসের আগাম জানান দিচ্ছে। আন্তর্জাতিক ভূরাজনীতির উত্তপ্ত ময়দানে আবারও নতুন করে উদ্বেগের কালো মেঘ জমা হয়েছে। উত্তর কোরিয়ার সর্বময় ক্ষমতার অধিকারী কিম জং উন তার দেশের সামরিক সক্ষমতা আরও বহুগুণ বাড়িয়ে তোলার ঘোষণা দিয়ে পুরো বিশ্বকে যেন ফের
চমকে দিলেন। মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে যে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে এবং পারমাণবিক শক্তির মহড়াকে আরও শক্তিশালী করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ পিয়ংইয়ং। দীর্ঘদিন ধরেই উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যকার সম্পর্কের টানাপোড়েন চরমে, কিন্তু বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে কিম জং উনের এই নতুন ঘোষণা আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। কিম স্পষ্ট করেছেন যে ওয়াশিংটন এবং সিউলের ক্রমবর্ধমান সামরিক মিত্রতা তার দেশের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি স্বরূপ। বিশেষ করে দক্ষিণ কোরিয়ার আধুনিক অস্ত্রের সম্ভার এবং পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন তৈরির পরিকল্পনাকে পিয়ংইয়ং কোনোভাবেই সহজভাবে মেনে নিতে পারছে না। কিম জং উন তার দলের এক উচ্চ পর্যায়ের সভায় বেশ গম্ভীর কণ্ঠে উচ্চারণ করেছেন যে উত্তর কোরিয়ার জন্য এখন নিজস্ব সামরিক শক্তি বৃদ্ধি করা ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। তিনি মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে উস্কানিমূলক হিসেবে আখ্যায়িত করেছেন। কিমের ভাষায় এই দুই দেশের সামরিক আধুনিকায়ন কেবল আঞ্চলিক অস্থিতিশীলতায় বাড়াচ্ছে না, বরং এটি উত্তর কোরিয়াকে তাদের প্রতিরক্ষায় আরও মরিয়া করে তুলছে। দেশের নীতি নির্ধারকদের সামনে কিম জং উন দৃঢ় কণ্ঠে পুনর্ব্যক্ত করেছেন যে উত্তর কোরিয়া এখন আর কোনো আপোষ নয়, বরং তাদের পারমাণবিক শক্তিকে আরও নির্ভরযোগ্য ও শক্তিশালী করার নীতিতেই অটল থাকবে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCN এর তথ্যমতে দলীয় সভায় কর্মকর্তারা সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন যে পারমাণবিক অস্ত্রই হল এই অনিশ্চিত আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতিতে টিকে থাকার একমাত্র রক্ষা কবচ এবং সঠিক পথ। স্মরণ করা যেতে পারে 2019 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে হ্যানয় সম্মেলন ভেস্তে যাওয়ার পর থেকেই উত্তর কোরিয়া তাদের সামরিক অবস্থানকে অপরিবর্তনীয় বলে ঘোষণা করে আসছে। এমনকি কিম জং উনের বোন কিম ইয়ো জংও সাম্প্রতিক সময়ে বারবার পরিষ্কার করে দিয়েছেন যে উত্তর কোরিয়া কোনোভাবেই তাদের পারমাণবিক কর্মসূচি থেকে পিছু হটবে না। তাদের এই অনড় অবস্থানই বলে দিচ্ছে যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই তারা তাদের নিজস্ব পথে হাঁটতে বদ্ধপরিকর। তবে এই সভায় কেবল সামরিক উত্তেজনাই আলোচনার বিষয়বস্তু ছিল না। দেশের অভ্যন্তরে অর্থনৈতিক পরিস্থিতির দিকেও নজর দিয়েছেন উত্তর কোরিয়ার এই শীর্ষ নেতা। বিশেষ করে কয়লা খনি এবং খনি শিল্পের আধুনিকায়নের উপর তিনি জোর দিয়েছেন। কিম মনে করছেন দীর্ঘদিনের অদক্ষতা কাটিয়ে উঠে দেশের অর্থনৈতিক চাকা সচল করতে এই শিল্পগুলোতে বড় ধরনের সংস্কার প্রয়োজন, যা তার দেশের শক্তির অন্যতম ভিত্তি। চলমান বিশ্বকাপে মাঠ ও মাঠের বাইরে বিভিন্ন প্রতিকূলতার সঙ্গে লড়াই করে যাচ্ছে ইরান। নিজেদের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য ড্র করে নকআউট পর্বে যাওয়ার আশা টিকিয়ে রেখেছেন মেহেদী তারেমিরা। তবে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার সংশয়ও আছে। তাই যুক্তরাষ্ট্র ছাড়ার আগে লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামের ড্রেসিং রুমে ইরান রেখে গেছে এক হৃদয় ছোঁয়া বার্তা। ইরান ফুটবল ফেডারেশন সেই চিঠির একটি ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যায় চিঠিতে তারা লিখেছে হাজার হাজার বছর আগের প্রাচীন পারস্য থেকে আজকের সভ্য ইরান পর্যন্ত ইরানের চেতনা জীবন্ত ও অটল রয়েছে। এছাড়া ওই চিঠিতে ভেন্যু কর্তৃপক্ষ ও সমর্থকদের কৃতজ্ঞতা জানিয়েছে ইরান। তারা লিখেছে, ধন্যবাদ লস অ্যাঞ্জেলেস আপনাদের আতিথেয়তার জন্য। আমরা লস অ্যাঞ্জেলেসে এসেছিলাম গর্ব নিয়ে, সম্মানের সঙ্গে লড়েছি এবং এখন মর্যাদা নিয়ে ছেড়ে যাচ্ছি। সমর্থকদের কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি বিশ্বের সকল দেশে শান্তি বজায় রাখার বার্তাও রয়েছে ইরানের চিঠিতে। প্রত্যেক ইরানিয়ানকে ধন্যবাদ যারা তাদের হৃদয়, আওয়াজ এবং প্রাণ দিয়ে আমাদের সমর্থন দিয়েছে। প্রত্যেক দেশের মাঝে শান্তি, সম্মান এবং বন্ধুত্ব বজায় থাকুক। নীল কালিতে লেখা ওই চিঠিতে লাল কালিতে 168 এবং মিনাব নামে দুটি শব্দ উল্লেখ করেছে ইরান। চলতি বছরের 28 ফেব্রুয়ারি মিনাবের একটি স্কুল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় 168 জন শিশু প্রাণ হারিয়েছিল। মুখে সাধ্য আলোচনা, কিন্তু মনে চরম অবিশ্বাস। দুইবার আকস্মিক হামলার ক্ষত নিয়ে এবার যুক্তরাষ্ট্রের মুখোমুখি ইরান। এই রুদ্ধতার আলোচনার নেপথ্যে চীন আর কাতারের ভূমিকা কি বদলে দেবে পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যে কোনো সম্ভাব্য হুমকির জবাব দিতে ইরান প্রস্তুত। যুক্তরাষ্ট্রের সাথে চলমান আলোচনার মধ্যে ইরানের সামরিক বাহিনী যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় পুরোপুরি সতর্ক এবং প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি সেক্রেটারি গাদির নেজামি। শান্তি আলোচনা চলাকালীনও নিজের দেশকে সুরক্ষিত রাখতে ইরান যে কতটা বদ্ধপরিকর তার বক্তব্যে সেই সুরই ফুটে এসেছে। বিগত বছরগুলোতে শান্তি আলোচনা চলার মাঝে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দুইবার ইরানে আকস্মিক হামলা চালিয়েছে। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ও বৈরী আচরণের কারণে ওয়াশিংটন এবং তেল আবিবের প্রতি তেহরানের চরম অবিশ্বাস তৈরি হয়েছে, যা ইরানি কর্মকর্তারা বারবার প্রকাশ্যে ব্যক্ত করেছেন। কূটনৈতিক তৎপরতার অংশ হিসাবে গার্দির নেজামি বর্তমানে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন। সেখানে সোমবার তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সহ দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। ভারতে অবস্থিত ইরানি দূতাবাস এই দ্বিপাক্ষিক বৈঠকের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে। এই বৈঠকটি বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা ও ভূ রাজনীতির ক্ষেত্রে ইরান এবং চীনের মধ্যকার কৌশলগত সম্পর্ক জোরদারের একটি বড় ইঙ্গিত হিসাবে দেখা হচ্ছে। একসঙ্গে কাতার ও বাহরাইনে বিস্ফোরণ। সম্প্রতি কাতারের একটি শিল্প অঞ্চলে আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিক তদন্ত শেষে কাতার সরকার এটিকে একটি নিছক কারিগরের ত্রুটি বা টেকনিক্যাল গ্লিচ হিসাবে উল্লেখ করেছে। তবে ঘটনার পরপরই প্রতিবেশী দেশ বাহরাইনেও অনুরূপ আরেকটি বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ে।
পরপর এবং প্রায় একই সময় দুই দেশে একই ধরনের ঘটনা ঘটায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে। নেটিজেন এবং আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশের দাবি, এর পেছনে কোনো সূক্ষ্ম ভূ রাজনৈতিক সংযোগ বা নাশকতার চেষ্টা থাকতে পারে, যা হয়তো ধামাচাপা দেওয়া হচ্ছে। সম্ভবত শান্তি যে আলোচনা হচ্ছে সেটাকে বিঘ্নিত করার জন্য মধ্যপ্রাচ্যে একটি দেশ আছে যেটা নাম আমি মুখে উচ্চারণ করলাম না, কিন্তু আপনারা সেটা জানেন, তাদের এটা ফলস ফ্ল্যাগ অ্যাটাক হতে পারে। কাতারের প্রধান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে আকস্মিক বিস্ফোরণে 54 জন শ্রমিক আহত এবং 18 ব্যক্তি নিখোঁজ হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় রস লাফান শিল্পনগরীর দুর্ঘটনাগ্রস্ত এলাকায় নিবিড় তল্লাশি অভিযান পরিচালনার স্বার্থে আন্তর্জাতিক উদ্ধারকারী দল মোতায়েন করেছে। তার মানে ভয়াবহ, এটার ব্যাপকতা অনেক ভয়াবহ। রাষ্ট্র প্রতিষ্ঠান কাতার এনার্জি পরিচালিত বারজান কারখানার আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রশাসনিক দুর্ঘটনাটিকে স্রেফ কারিগরি ত্রুটি হিসেবে উল্লেখ করব। বাহরাইনের সমসাময়িক ঘটনার সাথে সম্পর্কিত ভূ রাজনৈতিক নাশকতার সমস্ত সামাজিক গুজব দৃঢ়ভাবে নাকচ করেছে। সেখান থেকে কোনো বিষাক্ত উপাদান ছড়ায়নি বলেও তারা জানায়। রাজধানী দোহা থেকে প্রায় 80 কিলোমিটার উত্তরের এই বৃহৎ বাণিজ্যিক কেন্দ্রটি বৈশ্বিক চাহিদার 1/5 এলএনজি রপ্তানি করে থাকে। ফলশ্রুতিতে আন্তর্জাতিক বাজারে এই বিশেষ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং উৎপাদন সচল রাখা অত্যন্ত জরুরি বিষয়। উল্লেখ্য, গত মার্চ মাসে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় স্থাপনাটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিল, যার কারণে সাময়িক চুক্তিভিত্তিক বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাওয়ায় ইতালি, বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া ও চীনের মতো বিদেশি ক্রেতারা মারাত্মকভাবে প্রভাবিত হয়। ইরান মার্কিন চূড়ান্ত চুক্তির লক্ষ্য কঠিন কাজ শুরু হয়েছে। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভবিষ্যতে আলোচনার ভিত্তি তৈরি করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানিয়েছে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম বিন জাবের আল থানি। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, চলমান যুদ্ধ এবং এর ভয়াবহতা বন্ধের পাশাপাশি আলোচনার জন্য একটি উপযুক্ত পরিবেশ ও সঠিক কাঠামো তৈরি করতে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়েছে। ইরানে জব্দ করা সম্পদ নিয়ে যে বার্তা দিয়ে গেলেন জেডি ভান্স। ইরানে জব্দ করা সম্পদ ছাড়ের বিষয়ে নতুন বার্তা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। সুইজারল্যান্ডে তেহরানের সঙ্গে আলোচনা শেষে তিনি জানান, কোনো অর্থ অবমুক্ত করা হলে তার নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে কেবল ইরানি জনগণের কল্যাণে ব্যয় করতে হবে। এই তহবিল দিয়ে মার্কিন ভুট্টা ও গম কেনা হবে এবং কোনোভাবেই যেন সন্ত্রাসবাদে অর্থায়নে ব্যবহৃত না হয় তা ওয়াশিংটন ও কাতারের যৌথ অনুমোদনের মাধ্যমে নিশ্চিত করা হবে। দেখেন, ইরানের টাকা আটকে আছে কাতারে, কিন্তু সেই টাকা ইরান ইচ্ছা মতো খরচ করতে পারবে না। সেই টাকা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের শস্য কিনবে ইরান, এই শর্তে এই টাকাগুলো ছাড় দিবে। এখানে পলিটিক্সটা বুঝেন। চুক্তির প্রাথমিক শর্তাবলী ইরান যথাযথ পালন করছে কিনা তা তদারকি করতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা পরিদর্শকেরা তেহরানে ফিরতে প্রস্তুত রয়েছে। ভান্স আশাবাদ ব্যক্ত করে বলেন, দীর্ঘ ও জটিল দর কষাকষির পর একটি চূড়ান্ত সমাধানের দিকে অনেক অগ্রগতি হয়েছে। বুর্গেনস্টক রিসোর্টে মার্কিন কারিগরি দল এখনও সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করে যাচ্ছে। পূর্বে রয়টার্স জানিয়েছিল এই আলোচনার শুরুটা ছিল বেশ উত্তেজনাকর। তখন একদিকে তেহরান হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা দিয়েছিল, অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় হামলার হুমকি দেন। তবে মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তানের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দুই পক্ষ আগামী 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি রোডম্যাপে অবশেষে সম্মত হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত ওই তথ্য অনুযায়ী চলতি সপ্তাহব্যাপী কারিগরি পর্যায়ের বৈঠক অব্যাহত থাকবে। ইতিমধ্যে উভয় পক্ষ লেবাননে লড়াই বন্ধের ব্যাপারে একমত হয়েছে। পাশাপাশি বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে উক্ত সমুদ্র সীমায় একটি বিশেষ যোগাযোগ ব্যবস্থা চালুর কথাও জানানো হয়েছে। ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় মর্যাদার উপর চীনের জোর। নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্স বৈঠকের ফাঁকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি সেক্রেটারি গাদির নেজামির সাথে এক বৈঠকে মিলিত হয়েছে। বৈঠককালে ওয়াং ই ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং জাতীয় মর্যাদা রক্ষায় প্রতি বেইজিং এর দৃঢ় সমর্থনের কথা আবার বলেছেন। ইরানের একটি ব্যাপক কৌশলগত অংশীদার হিসাবে চীন সর্বদা একটি ন্যায্য ও বস্তুনিষ্ঠ অবস্থান বজায় রেখেছে বলে ওয়াং ই মন্তব্য করেন। অন্যদিকে উপসাগরীয় অন্যান্য আঞ্চলিক দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে তেহরানের প্রচেষ্টার প্রশংসা করেছে বেইজিং। বিপরীতে ভারতের ইরানি দূতাবাস জানিয়েছে যে নেজামি চীনের এই রাজনৈতিক সমর্থনের জন্য বেইজিং এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মুখে শান্তির বাণী থাকলেও নেপথ্যের গভীর অবিশ্বাস আর অতীতের ক্ষত মধ্যপ্রাচ্যের এই ভূ রাজনীতিকে এক জটিল মোড়ে দাঁড় করিয়ে দিয়েছে। তবে এবারে সমীকরণটি ভিন্ন। একদিকে চীন যেমন ইরানের সার্বভৌমত্ব ও সুরক্ষায় ঢাল হয়ে দাঁড়াচ্ছে, অন্যদিকে কাতার ও পাকিস্তানের মতো মধ্যস্থতাকারী দেশগুলো যুক্তরাষ্ট্র ও ইরানকে 60 দিনের একটি চূড়ান্ত রোডম্যাপে বেঁধে ফেলেছে। রাস লাফানের মতো গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র, রহস্যময় বিস্ফোরণ কিংবা হরমুজ প্রণালীর উত্তেজনা সব বৈরী পরিস্থিতিকে পাশ কাটিয়ে লেবাননের যুদ্ধবিরতি এবং বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিতের সিদ্ধান্ত এক বড় কূটনৈতিক সাফল্য। যদি এই 14 দফার ফ্রেমওয়ার্ক চুক্তিটি সফলভাবে বাস্তবায়িত হয় এবং জব্দকৃত অর্থ কেবল ইরানি জনগণের কল্যাণে ব্যবহৃত হয়, তবে তা কেবল ওয়াশিংটন তেহরানের বরফই গলাবে না, বরং কাতার ও চীনের হাত ধরে মধ্যপ্রাচ্যের মানচিত্রে তৈরি হবে দীর্ঘমেয়াদী শান্তির এক নতুন রূপরেখা। এই আশাই করছে বিশ্ববাসী। যুদ্ধবিরতি এখন একটা হয়েছে, এখন আপাতত তারা বন্ধ করছে, কিন্তু এটা কেউ মনে করছে না যে খুব স্থায়ী কোনো কিছু হলো। এই অনিশ্চয়তাগুলো কাটতে সময় লাগবে, নির্ভর করবে যে আমেরিকা কত শক্ত অবস্থান নেয়। $12 বিলিয়ন ইরানি তহবিল ছাড়ছে যুক্তরাষ্ট্র। বাগের গালিভাভ, মোহাম্মদ বাগের গালিভাভ হচ্ছেন ইরানের পার্লামেন্টের স্পিকার। তো
এই সুখবরগুলো গতকাল থেকে আসা শুরু করছে যে তাদের তেল রফতানির উপর নিষেধাজ্ঞা, তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা 60 দিনের জন্য সাময়িকভাবে প্রত্যাহার করছে এবং এই $12 বিলিয়ন ছাড়তে যাচ্ছে। গতকাল কি হয়েছে, এখন ইরান, কাতার এবং পাকিস্তান ঘন ঘন এই সফলতার কথাগুলো সামনে আনছে। এটা বোঝা যাচ্ছে যে আলটিমেটলি আমেরিকার যে মূল লক্ষ্য, যে ইরান যাতে পরমাণু শক্তির অধিকারী না হতে পারে, অস্ত্র বানাতে না পারে, তার জন্য এই ছাড়গুলো দিচ্ছে। এটা নিয়ে খুব আত্মতৃপ্তির ঢেকুর তোলার কোনো কারণ নেই, যে কোনো মুহূর্তে এটা নাকচ হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো, এই ধরনের শান্তি আলোচনা বা চুক্তি এগুলি নস্যাৎ করার জন্য ওই ইসরায়েলি যথেষ্ট। তারপরও ইরানের চরম কোণঠাসা অবস্থায় এবং চরম অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে এই অর্থগুলো ইরানের জন্য দরকার। ইরানের আভ্যন্তরীণভাবে যে মানুষের দারিদ্রতা, অর্থনৈতিক দুরবস্থা, বেকারত্ব এগুলি কাটানোর জন্য এই অর্থ কাজে লাগবে। সবচেয়ে বড় কথা হলো যে ইরানের প্রচুর অবকাঠামো ক্ষতি হয়েছে, সেই অবকাঠামোগুলো রিবিল্ড করতে এখন প্রচুর মানুষের ইনভলভমেন্ট লাগবে, ফলে অনেকের কর্মসংস্থান হবে। তো রিবিল্ড করতে গেলে সেই অর্থ লাগবে। এখন এই সমস্ত অর্থ এই সমস্ত কাজে নিশ্চয়ই ব্যয় হবে। অর্থনৈতিক পুনর্গঠনের জন্য আরো কিছু টাকা পাওয়া যাবে। বিভিন্ন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দেশে টাকা আটকে আছে, $20 বিলিয়ন তো আছে সংযুক্ত আরব আমিরাতে। এইগুলো পাওয়ার মধ্য দিয়ে ইরানের মুখে আস্তে আস্তে হাসি ফুটবে, কারণ চরম রক্তক্ষয়ী হয়েছে। প্রায় 4 থেকে 5 হাজার মানুষ জীবন দিয়েছে। তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পরিবার সহ নিশ্চিহ্ন হয়ে গেছে এই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে। তারপর তাদের এই প্রাপ্তিটা অনেক রক্তের বিনিময়, সুতরাং সেখানে তো একটা তৃপ্তি আছেই। এখানে দেখেন আরো যেটা বলা হচ্ছে, ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যকার সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে চরম সংশয় প্রকাশ করেছেন লেবাননের বাস্তুচ্যুত সাধারণ মানুষ। অতীত অভিজ্ঞতার কারণে তারা ইসরায়েলের প্রতিশ্রুতিকে বিশ্বাস করছে না। তার মানে এখন এই যে তহবিল ছাড় দিচ্ছে, নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে, ইরান হয়তো, আর তাদের ধারণা যে ইরান হয়তো যে লেবাননে যে হামলার বিষয়টা খুব বেশি চাপ দেবে না। তবে ইরান বলেছে তাদের এই আলোচনা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে লেবানন সহ সকল ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। গালিফা বলছেন যে এই সফরে ভালো অর্জন হয়েছে, বিশেষ করে হরমুজ প্রণালী, লেবানন তেল বিক্রিতে ছাড়ের প্রশ্ন এবং আটকে থাকা তহবিল ছাড়ের বিষয়ে ভালো আলোচনা হয়েছে। এগুলো আমাদের সামনে এগিয়ে যাওয়ার পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম। অবশ্যই আমরা বিশ্বাস করি যে আমরা এখনো এই কাজের একেবারে শুরুতে আছি এবং আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। গালিফা নিশ্চিত করেন আটকে থাকা $6 বিলিয়ন 2টি কিস্তি $12 বিলিয়ন ছাড়ের বিষয়টি নিশ্চিত হয়েছে। চূড়ান্ত চুক্তি না হয় নিষেধাজ্ঞা বহাল থাকলেও তেল বিক্রি এবং ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য ইরান বিশেষ ছাড় পেয়েছে এবং এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এদিকে লেবাননের বাসিন্দারা যুদ্ধবিরতিতে 5 তারিখে ঘরে ফিরতে পারছে না, অর্থাৎ যুদ্ধবিরতি এখন একটা হয়েছে, এখন আপাতত তারা বন্ধ করছে, কিন্তু এটা কেউ মনে করছে না যে খুব স্থায়ী কোনো কিছু হলো। এই অনিশ্চয়তাগুলো কাটতে সময় লাগবে, নির্ভর করবে যে আমেরিকা কত শক্ত অবস্থান নেয়। যদি ইসরায়েলের ব্যাপারে খুব শক্ত অবস্থান নেয় তাহলে হয়তো বিষয়গুলি সম্ভব হবে।